প্রিয় ফেসবুক ও ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আজকের সকালের শুভেচ্ছা। আজকে এক নতুন ভিডিও এবং অডিও প্রকাশ করতে যাচ্ছি। ভিডিওটি দেশের কর্মসংস্থান, বেকারত্ব দূর এবং বিনিয়োগ সম্পর্কে। দেশ আজ কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। বিতাড়িত আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংক ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ গ্রহণ করে এবং সেগুলো বিদেশে পাচার করে দেশের সম্পদ সম্পূর্ণ ধ্বংস করেছে। ব্যাংকগুলোর টাকা সম্পূর্ণ পাচার করেছে এবং এই পাচারকৃত টাকা বিভিন্ন দেশে তারা বাসা বাড়ি নির্মাণ করে বিভিন্ন খাতে ব্যয় করে দেশকে ধ্বংস করেছে, অস্থিতিশীল করেছে এবং ব্যাংকের এবং বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রির 12টা বাজিয়েছে। দেশে এখন লক্ষ লক্ষ লোক বেকার হয়ে দাঁড়িয়েছে। শিল্প মিল ইন্ডাস্ট্রি ইপিজেড বন্ধ হওয়ার উপক্রম। অলরেডি 90% লোক ব্যাংক ব্যবস্থা থেকে, শিল্প ইন্ডাস্ট্রি থেকে তাদের মুখ ফিরিয়ে দিয়েছে। তাদের অর্থ বিনিয়োগ না হয়ে দেশের বাইরে তারা পাচার করছে। এই অবস্থায় দেশে এক তীব্র বেকারত্ব সৃষ্টি হওয়ার পথে। ইতিমধ্যেই সরকার বিভিন্ন সংস্থা থেকে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং পূর্বে দেশি বিদেশি ঋণকৃত অর্থের সুদ পরিশোধ করতে গিয়ে আরো বেশি ঋণগ্রস্ত হয়েছেন। দেশে মিল কলকারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী তারা বেকারত্ব জীবনযাপন করছেন। দেশের ইপিজেড গুলো ঠিকমতো কাজ করছে না। দেশের মানুষের মধ্যে তীব্র বেকারত্ব সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি। আগে আওয়ামী লীগ তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, গুন্ডামি, হাসপাতাল দখল, খেয়াঘাট দখল, বালুমহল দখল, পাথরমহল দখল, হাটবাজার দখল, রাস্তাঘাট দখল, বাস টার্মিনাল দখল করত। সেই স্থানটি আওয়ামী লীগ চলে যাওয়ার পরও খালি অবস্থা রয়নি। সেই স্থানগুলো বিএনপি নামক একটি দল, তাদের অঙ্গ সংগঠন তারা দখল করে দিচ্ছে। তারা এখন চাঁদাবাজি করছে, তারা এখন মাস্তানি করছে, তারা এখন সন্ত্রাসী করছে, তারা গুন্ডামি করছে, তারা নিয়োগ বাণিজ্য করছে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে তাদের লোক নিয়োগ দান করছে। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি, 6 বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি তার আগের রূপে আসীন হয়েছে। তাদের
আসল রূপ চরিত্র ফুটে উঠেছে। যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করত, আওয়ামী লীগ দুর্নীতি করত, আওয়ামী লীগ টেন্ডারবাজি করত, আওয়ামী লীগ মাস্টারনি করত, সেই স্থানগুলো প্রত্যেকটি স্থান এখন বিএনপির দখলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান, জনাব তারেক রহমান, তিনি বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেন। তিনি বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে করেন এবং রাজনীতি থেকে উপার্জিত অর্থ তিনি লন্ডনে বসে সেগুলি ভোগ করেন। ইতিমধ্যেই নাকি তিনি পৃথিবীর নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের 10 জনের মধ্যে একজন বা 3 জনের মধ্যে একজন হয়েছে। তার উপার্জনের অর্থ গণমাধ্যমে প্রকাশিত নয়। বাংলাদেশে টেন্ডারবাজি, মাস্তানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, গুন্ডামি করা অর্থ সিংহভাগ, এই অর্থের সিংহভাগ তিনি পেয়ে থাকেন। এই গুন্ডামি, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী এগুলির সিংহভাগ অর্থ তিনি পেয়ে থাকেন। বাংলাদেশে আসার বাংলাদেশের নাকি হবু প্রধানমন্ত্রী, 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি, হাওয়া ভবনের রূপকার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর রূপকার, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, গ্রেনেড হামলার আসামি, সে নাকি বাংলাদেশের আন্ডারটেকেন দেওয়া যে আমি কখনো রাজনীতি করব না, আন্ডারটেকেন নিয়ে তাকে বিদেশে চলে যেতে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। সেই ব্যক্তি নাকি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এইরকম দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাস্তান, গুন্ডা হাওয়া ভবনের রূপকার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর রূপকার, প্রশাসনের প্রতিটি পদে পদে বিএনপির লোক স্থাপন করার কারিগর, মাস্টার মেকার, সন্ত্রাসের মাস্টার বেকার, চাঁদাবাজি মাস্টার বেকার। সরকারি চাকরি ক্ষেত্রে বিএনপির লোক ছাড়া অন্য কোনো লোক বিসিএসের মতো কোনো পরীক্ষায় তার সুপারিশ ছাড়া চাকরি হবে না, তার উপকার। আওয়ামী লীগ এত সন্ত্রাসী হয়েছে, এত গুন্ডামি শিখেছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং শিখেছে কার কাছ থেকে? কার পথ ধরে? এই বিএনপির পথ ধরে। বিএনপি পথ দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ প্রতিশোধ হিসাবে বিএনপিকে শায়েস্তা করার জন্য পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের এই বর্তমান অবস্থার জন্য মূলত বিএনপি দায়ী। বিএনপি এত ভালো দেশ চালিয়েছে, বিএনপির আমলে 6 বার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো কেন? বিএনপির সময়, বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে 6 বার চ্যাম্পিয়ন হলো কেন? হাওয়া ভবনের রূপকারকে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর নামক শব্দ বাংলাদেশের মানুষ জীবনে কোনোদিন শুনে নেয়। এই বিএনপির সময় ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং শব্দের সাথে পরিচিত হয়েছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের দুর্নীতি, রাজনীতিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং 15ই ফেব্রুয়ারির বক মার্কা নির্বাচন, এগুলি সবকিছু ইয়াজউদ্দিন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আবার বাংলাদেশের প্রেসিডেন্ট, হ্যাঁ, তার ক্ষমতার অপব্যবহার, এসবই আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের স্বৈরাচারিত হওয়া এর মূল কারণ। আওয়ামী লীগের এই দুঃশাসনের জন্য আওয়ামী লীগের এই ভয়াবহ অবস্থার জন্য আওয়ামী লীগ দায়ী নয়, দায়ী বিএনপি। বিএনপি পথ দেখেছে, তার প্রতিশোধ হিসাবে আওয়ামী লীগ ওই একই পথ অবলম্বন করেছে। গুরু যেদিকে, সামনের গুরু যেদিকে চলেছে, পিছনের গুরু সেই দিকে ধাবিত হয়েছে। এর জন্য বিএনপি দায়ী নয়, আওয়ামী লীগ দায়ী নয়, এর জন্য দায়ী বিএনপি। পরবর্তীতে এই আওয়ামী লীগের দুঃশাসন রুখে দেওয়ার মতো একমাত্র শক্তি ছিল বিএনপির, কিন্তু সাংগঠনিক দুর্বলতা,
সাংগঠনিক দুর্বলতা, অদক্ষতা এবং রাজনীতি নেতৃত্বের অভাব, দূরদর্শিতার অভাবের কারণে কোনো শক্ত প্রতিরোধ বিরোধী দল সংসদে না থাকায় কোনো শক্ত প্রতিরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে গড়ে ওঠেনি। আওয়ামী লীগের মতো দলকে সঠিক পথে পরিচালিত করার জন্য একমাত্র বাংলাদেশের শক্তি বিএনপি। কিন্তু বিএনপি রাজনৈতিক অদূরদর্শিতার কারণে, রাজনৈতিক প্রজ্ঞার অভাবে, দুর্বল নেতৃত্বের কারণে আওয়ামী লীগ এই 16.5 বছর একনায়কত্ব কায়েম করতে বাংলাদেশে সক্ষম হয়েছে। বাংলাদেশে এককভাবে তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। রাতের ভোট দিনের ভোট রাতে করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে, অর্থনৈতিক শূন্যতায় ব্যাংক ব্যবস্থাগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। যদি বাংলাদেশে একটি বিএনপি ক্ষমতায় না থাকতো, যদি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করত, সংসদে যদি তাদের 180 অথবা 70টা আসন থাকতো, তাহলে আওয়ামী লীগ এই দুঃশাসন, এই অপ্রতিরোধ অবস্থা, এই সন্ত্রাসী অবস্থা, এই ব্যাংক লুট, বাংলাদেশে মানুষের সম্পদ লুট, হ্যাঁ, এগুলি করতে পারতো না। শক্তিশালী বিরোধী দল থাকলে, বিএনপি যদি ক্ষমতা নাও থাকতো, যদি সংসদে তাদের 80-90 জন যদি সংসদ সদস্য থাকতো, তাহলে আওয়ামী লীগের এত বড় দুঃশাসন, এত বড় অপরাধ, এত বড় মানুষত্ব গুম, এগুলি করার দুঃসাহস হতো না। এই জন্যই আমি বলছি যে দেশে আওয়ামী লীগ শাসন প্রতিষ্ঠা করার জন্য, একনায়কত্ব প্রতিষ্ঠা করার জন্য, স্বৈরাচারগিরি করার জন্য মূলত দায়ী বিএনপি। বিএনপির দুর্বল নেতৃত্ব, এত বড় রাজনৈতিক পপুলারিটি দল বাংলাদেশের ইতিহাসে কখনো জন্মগ্রহণ করেনি। অথচ দুর্বল নেতৃত্বের কারণে, অযোগ্য নেতৃত্বের কারণে, নেতৃত্ব শূন্য থাকার কারণে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। যখনই আন্দোলন করতে গেছে আওয়ামী লীগ, তখনই তাদের উপর চড়াও হয়েছে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কোনো বিনিয়োগ, কোনো কর্মসংস্থান সম্ভব নয়। দেশে যদি চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী, চাঁদাবাজিতে ভরপুর থাকে, সেখানে বিনিয়োগ করা কোনো বিনিয়োগকারীর পক্ষে, কোনো এন্টারপ্রেনারের পক্ষে সম্ভব নয়। দেশে যদি সবসময় সন্ত্রাস, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি বল থাকে, দেশের মানুষের সম্পদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে দেশে কর্মসংস্থান, বিনিয়োগ কিছুই সৃষ্টি হবে না। দেশের মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে না পারা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারা। যতই তারা বলুক, যতই অর্থনীতিবিদ হোক, রাজনীতিবিদ হতে না পারলে দেশে অর্থনীতিকে প্রতিষ্ঠা করা যায় না। বাংলাদেশের বিখ্যাত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সম্পূর্ণ ব্যর্থ। তিনি অর্থনীতিবিদ হিসাবে সম্পূর্ণ ব্যর্থ। কারণ ইকোনমিক্স, আধুনিক ইকোনমিক্স আর বস্তা পড়া ব্রিটিশ আমলের ইকোনমিক্স এক নয়। আধুনিক ইকোনমিক্স নির্ভর করে পলিটিক্সের উপর। ইকোনমিক্সের উপর যদি সরকারের কন্ট্রোল না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড কেইনস বলেছেন যে অর্থনীতিকে সবসময় লাগামহীনভাবে চলতে দিলে অর্থনীতি তার গতিপথ হারাবে। লেইজার ফেয়ার মানে অর্থনীতি স্বাধীনভাবে চললেও তার মধ্যে সরকারি কন্ট্রোল আবশ্যক। 1930 সালের পৃথিবীতে যখন গ্রেট ডিপ্রেশন, মহামন্দা দেখা দিয়েছিল, তখন লর্ড কেইনস পরামর্শ দিয়েছিলেন যে অর্থনীতিকে লাগামহীনভাবে চলতে দেওয়া যাবে না। অর্থনীতির উপর সরকারের, দেশের পূর্ণ কন্ট্রোল না থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে
কন্ট্রোল আরোপ করতে হবে। ব্যাংক ব্যবস্থা, দেশে ফটকা কারবারি, চাঁদাবাজি, ঘুষ দুর্নীতি, এগুলার বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান। সেখানে মানিটারি পলিসি অবলম্বন না করে সেখানে ফিসকাল পলিসি, অর্থনীতিতে ২টি পলিসি আছে, একটা মানিটারি পলিসি আর একটা ফিসকাল পলিসি। সেখানে মানিটারি পলিসি অবলম্বন না করে ফিসকাল পলিসি অবলম্বন করা দরকার। যে দেশে চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, সন্ত্রাসীতে ভরপুর, যেখানে আড়তদারি, মজুতদারি, ফটকা কারবারি, রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি বিদ্যমান থাকে, সেখানে সরকারের হস্তক্ষেপ ছাড়া অর্থনীতি চলতে পারে না। এই বুড়ো অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিতে নাকি ডক্টরেট, তিনি বিশ্বের শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। অর্থনীতিবিদ হয়ে খালি অর্থনীতি পড়িয়েছেন, কিন্তু অর্থনীতির প্রয়োগ করেননি। গ্রামীণ ব্যাংক আর দেশ এক হলো। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক চলে মাইক্রো ক্রেডিটে, আর দেশ চলে লাইবেনস্টাইনের বৃহৎ ডাকাতত্বে। দেশ চালাতে হলে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন কর্মসংস্থানের জন্য, দেশ পরিচালনার জন্য লাইবেনস্টাইনের বৃহৎ ডাকাতত্ব প্রয়োজন। সেখানে মাইক্রো ক্রেডিট, গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট সেখানে কোনো কাজে আসবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বাংলাদেশকে সর্বনাশ করেছেন। তিনি অর্থনীতিবিদ হলে কি হবে? অর্থনীতি নির্ভর করে অর্থনৈতিক প্রত্যেকটা সূচকের ঊর্ধ্বগতির জন্য পলিটিক্যাল স্টেবিলিটি এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, দেশে প্রশাসনের উপর সম্পূর্ণ কর্তৃত্ব, সম্পূর্ণ প্রতিষ্ঠা, দেশে পুলিশ বাহিনী, বিচার বিভাগ সবকিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের দেশের শান্তি শৃঙ্খলার উপর কোনো কন্ট্রোল নাই। তার কোনো বক্তব্য, তার কোনো কিছুই প্রতিফলিত হয়নি। এই 15 মাস দেশকে একতলাবিহীন ঝুঁকিতে পরিণত করেছে। তিনি লবিস্ট নিয়োগ করেছেন তার প্রশংসা করার জন্য, কিন্তু অর্থনীতিতে মূলত তার কোনো কার্যক্রমই পরিলক্ষিত হয়নি। তিনি বিদেশে পাচার করা লক্ষ লক্ষ টাকার একটা টাকাও পুনরুদ্ধার করতে পারেননি। বাংলাদেশের বাজেটের 1 লক্ষ গুণ টাকা নাকি পাচার করেছে, সে টাকা উদ্ধার করতে পারলেন না কেন? এটা আপনার জন্য ব্যর্থতা। শান্তি শৃঙ্খলার ব্যবস্থার উন্নতি করতে পারলেন না কেন? এটা আপনার ব্যর্থতা। আপনি 1 সেকেন্ড যদি ক্ষমতায় থাকেন, ওই 1 সেকেন্ড ব্যর্থতার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, আজ হোক কাল হোক। আমার নিজের জীবনে অর্জিত সম্পূর্ণ সম্পদ সন্ত্রাসী দ্বারা, মাস্তান দ্বারা সম্পূর্ণ বেদখল হয়ে গেছে। আইন শৃঙ্খলা অবনতির কারণে এজাহার দায়ের করা সত্ত্বেও পুলিশ বাহিনী কোনো অ্যাকশন গ্রহণ করে না, কারণ পুলিশের নিজেরই নিরাপত্তা নাই। সেখানে আমার নিরাপত্তা দিবে কিভাবে? এর জন্য 1 সেকেন্ড যদি আপনি ক্ষমতায় থাকেন, 1 সেকেন্ডের জন্য আপনি সারা জীবন দায়ী থাকবেন। দায়িত্ব থেকে অন্যের ঘাড়ে বোঝা চাপানোর কোনো সুযোগ নাই। আপনি সরকারি দায়িত্বে জীবনও কখনো পালন করেন নাই। আপনি কেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে গেলেন? আপনার তো রাজনীতির বিষয়ে দেশ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই, দেশ পরিচালনা কোনো অভিজ্ঞতা নেই। জীবনে কোনোদিন কোনো সচিব, কোনো ডিসি, এডিসি কিছু ছিলেন না আপনি। তাহলে কেন দেশ পরিচালনা করতে গেলেন? একজন শিক্ষক হয়ে দেশ কোনো রাজনীতি অভিজ্ঞতা নাই, প্রশাসনের কোনো ক্ষমতায় ছিলেন না কোনোদিন। একটা সরকার চিঠি কিভাবে লিখতে হয় তাও তো জানেন না। আপনি কিভাবে দেশ চালাইলেন? এই দেশে ব্যর্থতার জন্য, এই দেশে কর্মসংস্থানের জন্য, ব্যাংক ব্যবস্থা ধ্বংসের জন্য, ব্যাংক ব্যবস্থা থেকে পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা 1টি টাকাও তো উদ্ধার করতে পারলেন না। কারণ পলিটিক্যাল স্টেবিলিটি, আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলে বিদেশিরা ওই দেশে কখনো বিনিয়োগ করে না। আর আন্তর্জাতিক ব্যাংকে রক্ষিত টাকা ফেরত আনা এত সহজ নয়। আইন কানুন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। মুখে বলা খুব সহজ, কিন্তু কাজ করে দেখানো বড় কঠিন। আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। মেনি থ্যাঙ্কস অ্যান্ড কনগ্রেচুলেশন ফর ইউর ফেইলার
পরের ফেইলার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।